আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি এই করোনা পরিস্থিতিতে সবাই ভালো আছো এবং ঘরে আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ওটা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ের রেওয়ামিল অধ্যায়। আজকে তোমাদেরকে বেসিক আলোচনা কিভাবে সহজেই রেওয়ামিল করা যায় বেসিক আলোচনাটুকু তোমাদেরকে শিখিয়ে দেব। চলো শুরু করা যাক। প্রথমে দেখবো আমরা কনসেপ্ট রেওয়ামিল সম্পর্কে ধারণাটা নেব। রেওয়ামিল কেন করব, রেওয়ামিলটা কি। আমরা রেওয়ামিলের পূর্বে খতিয়ান করেছি। খতিয়ানের উদ্ধৃতগুলো বিভিন্ন ভাগে যেমন ডেবিট ক্রেডিট এবং পৃথক এবং কাগজে লিপিবদ্ধ করা হচ্ছে রেওয়ামিল, যা পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা স্থানান্তর করি। আচ্ছা, তারপরে আমরা জানবো রেওয়ামিলে কোন এন্ট্রিগুলো লিপিবদ্ধ হয় আর কোন এন্ট্রিগুলো লিপিবদ্ধ হয় না। আমরা জানি রেওয়ামিলে দায়, সম্পদ, ব্যয়, আয় সবগুলো লিপিবদ্ধ হয়। তার মধ্যে কিছু কিছু এন্ট্রি আছে যেগুলো লিপিবদ্ধ আমরা করতে পারি। যেমন আমরা যদি বলি 1 নম্বরে প্রারম্ভিক মজুদ পণ্য, যা আমরা রেওয়ামিলে ডেবিট পাশে লিপিবদ্ধ করি, কিন্তু প্রারম্ভিক যদি বলি সমাপনী মজুদ পণ্য তাহলে কি আমরা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করতে পারবো না, যা এটি একটি খতিয়ানের উদ্ধৃত নয়, তার জন্য আমরা রেওয়ামিলে লিপিবদ্ধ করতে পারবো না। 1 নম্বর লিখতে পারি সমাপনী মজুদ পণ্য, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এই দফাগুলো। তার নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য 31, 12 যে কোনো সাল হবে। 2 নম্বরে চলে আসি মণিহারি। একটা হচ্ছে প্রারম্ভিক মণিহারি, একটা হচ্ছে সমাপনী মণিহারি। আমাদের প্রারম্ভিক মণিহারি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, সমাপনী মণিহারি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে। মণিহারি 31, 12 যেগুলো সাল বা সমাপনী মণিহারি। সমাপনী মণিহারি। 3 নম্বরে যে সকল এন্ট্রি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, সকল প্রকার প্রারম্ভিক সম্পদ এবং দায় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। 3 নম্বর সকল প্রকার প্রারম্ভিক সম্পদ ও দায়, যেমন সকল প্রকার প্রারম্ভিক সম্পদ এবং দায়। আমরা উদাহরণ দিতে পারি, যদি বলি হাতে নগদ, যদি বলি ব্যাংক জমা, যদি বলি প্রাপ্য, এগুলো হচ্ছে সম্পদ। আর দায় যদি বলি পাওনাদার, যদি বলি প্রদায়ী, এই দফাগুলো যেগুলো প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। নেক্সট চলে আসি আমরা 4 নম্বরে সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য দায় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, যা আমরা কখনোই হিসাবভুক্ত করতে পারি না। আমরা নিশ্চিত নই যে এটা সম্পদ হবে কিনা বা দায় হবে কিনা, তার জন্য
4 নম্বরে আমরা রেওয়ামিল লিপিবদ্ধ করব না সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য দায়, যা রেওয়ামিল লিপিবদ্ধ হবে না, কারণ এটি একটি অনিশ্চিত সম্পদ এবং অনিশ্চিত দায়, যা আমরা রেওয়ামিল লিপিবদ্ধ করতে পারি না। পাঁচ নম্বরে আমরা চলে আসি। 5 নম্বরে হবে সমন্বিত ক্রয়। আমরা জানি সমন্বিত ক্রয়ের একটা সূত্র আছে। সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে অন্যভাবে চিন্তা করতে হবে। যদি আমাদের রেওয়ামিলের এন্ট্রিগুলোর মধ্যে মানে খতিয়ানের উদ্ধৃতগুলোর মধ্যে সমন্বিত ক্রয় দেওয়া থাকে, তাহলে আমাদের পূর্বে আমাদের সমগ্র মূল্যপূর্ণ রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হতো না। যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে সমপরি মজুত পণ্য অন্তর্ভুক্ত করা হবে, প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত করা হবে না। যদি সমাপনী মজুত পণ্য দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হবে না, সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হবে। যদি রেওয়ামিলের সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে এবং প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। এই ছিল আমাদের কোন দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, যা আমাদের কোশ্চেন পেপারে 1 ক নম্বরে কোশ্চেন দেওয়া থাকবে যে উপরোক্ত উদ্ধৃত হতে কোন এন্ট্রিগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তা লিপিবদ্ধ করো বা নির্ণয় করো। তাহলে এই এন্ট্রিগুলো আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত লিপিবদ্ধ করা যাবে না। ক্লিয়ার? তারপর আমরা চলে আসবো কিভাবে আমাদের রেওয়ামিল নির্ণয় করতে হবে, ছকটা কিরকম হবে। রেওয়ামিল নির্ণয় কিভাবে আমরা রেওয়ামিল নির্ণয় করব? আমরা জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রেওয়ামিলের জন্য কোনো নির্দিষ্ট ছক দেওয়া হয়নি। আমরা তার জন্য একটি নমুনা ছক ব্যবহার করে রেওয়ামিল নির্ণয় করি। রেওয়ামিলের ছক হচ্ছে গড় হচ্ছে 5টি। পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আবারও বলি, ক্রমিক নিয়ম, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা জানি সর্বদা রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট টাকা মাস্ট বি সমান হবে। যদি রেওয়ামিলে ডেবিট টাকা আর ক্রেডিট টাকা সমান না হয় অঙ্ক আমাদের ভুল হবে। তারপরেও যদি ক্রেডিট টাকা ডেবিট টাকা ব্যবধান থাকে তাহলেও আমাদের অনিশ্চিত হিসাবও ব্যবহার করতে পারে। চলো কোন পাশে ডেবিটে কোন এন্ট্রিগুলো হবে আর ক্রেডিটে কোন এন্ট্রিগুলো বসবে তা আমরা দেখে নিই। 1 নম্বরে সকল প্রকার ব্যয়, সকল প্রকার ব্যয় ডেবিট। 2 নম্বরে সকল
সম্পদ। 3 নম্বরে সকল প্রকার আয় ক্রেডিট। 4 নম্বরে দায় ও মালিকানাযুক্ত আচ্ছা, তাহলে আমরা বললাম সকল প্রকার ব্যয়। আমরা তো জানি ব্যয় কোনগুলো, যেগুলো আমরা দৈনন্দিন খাতে ব্যয় করে থাকি। যেমন যখন আমাদের থেকে কোনো কিছু চলে যায়, টাকা হতে পারে, যে কোনো বিনিময়ের মাধ্যম হতে পারে, কোনো কিছু চলে গেলে ওটা হচ্ছে আমাদের ব্যয়। আর কোনো কিছু আসলে ওটা হচ্ছে আমরা আয় হিসেবে লিপিবদ্ধ করি। হতে পারে এটা বিক্রয়, হতে পারে সুদ প্রাপ্তি, যে কোনো উপায় ওগুলো হচ্ছে আমাদের আয়। তাহলে যদি আয় হয় আমরা কি করব? ক্রেডিট পাশে টাকা লিখব। যদি ব্যয় হয় আমরা ডেবিট পাশে টাকা লিখব। সম্পদ, সম্পদ হচ্ছে সকল প্রকার বকেয়া আয় হচ্ছে সম্পদ, যেটা আমরা অনাদেই বলি, এটা ভবিষ্যতে পাবো, ওগুলো হচ্ছে আমাদের সম্পদ। আর আমরা দীর্ঘমেয়াদী যেটা আমরা বড় অঙ্কের টাকায় বা কোনো কিছু ক্রয় করি, এটা দীর্ঘমেয়াদী ব্যয় বা মূলধনের ব্যয় হিসেবে আমরা লিপিবদ্ধ করি, ওটা হচ্ছে সম্পদ। সম্পদগুলো আমরা কি করব? ডেবিট পাশে বসাবো। আচ্ছা, 4 নম্বর আছে দায় ও মূলধন। দায় হচ্ছে আমাদের বকেয়া খরচ এক প্রকার দায়, এবং পাওনাদার ঋণ এবং মূলধন ওগুলো আমরা আমাদেরকে কি করতে হবে? ক্রেডিট পাশে বসাতে হবে। তাছাড়া যে ক্রয় খতিয়ানের যে 5 নম্বরে, তাছাড়া ক্রয় খতিয়ানের যে ক্রয় খতিয়ানের যে হচ্ছে ক্রেডিট, আরেকটা হচ্ছে বিক্রয় খতিয়ানের যে ডেবিট কলামে বসাবো। ওকে, তাহলে এইভাবে আমাদের এন্ট্রিগুলো লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা ছকটা দেখে নিই, দেওয়া মিলে ছকটা কিরকম টাইপের হবে, 5টা কলাম বড় হবে কিরকম, একবার আমরা দেখে নিই। যদি ছকটাকে আমরা এভাবে রাখবো, দৈনিক বিবরণ উপরে লিখে নেব দেওয়া মিলে। যে ব্যক্তি দেওয়া মিলটা নির্ণয় করতেছে ওই ব্যক্তির নাম থাকবে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, প্রথমে বলছিলাম আমাদের সকল প্রকার ব্যয়। তাহলে 1 নম্বর বলবো ব্যয় সমূহ। ব্যয় সমূহ ডেবিট। কোথায় বসাবো? ডেবিটে বসাবো। 2 নম্বরে সম্পদ সমূহ। সম্পদ সমূহ যত প্রকার সম্পদ আছে ডেবিটে বসাবো। 3 নম্বরে আয় সমূহ। যত প্রকার আয় আছে আমরা কি করব? ক্রেডিট পাশে বসাবো। 4 নম্বরে
দায় মূলধন দায় সমূহ ক্রেডিট পাশাপাশি 5 নম্বরে মূলধন ক্রেডিট পাশাপাশি 6 নম্বরে যদি বলি বিক্রয় প্রক্রিয়া ডেবিট পাশে বসাবো 7 নম্বরে ক্রয় প্রক্রিয়া লাগবে ক্রেডিট পাশে বসাবো। এই ছিল আমাদের একটা আমলের কলামটি কিভাবে আমরা একটা আমল তৈরি করব, কোনগুলো ব্যয়গুলো কোন পাশে বসাবো তৈরি করব। আর আমরা এন্ট্রিগুলো পূর্বে জেনে গেছি কোন এন্ট্রিগুলো রাউন্ডে অন্তর্ভুক্ত হবে আর কোন এন্ট্রিগুলো রাউন্ডে অন্তর্ভুক্ত হবে না। আর যেটি অন্তর্ভুক্ত হবে না ওই এন্ট্রিগুলো তো আমরা এখানে নিয়ে আসবোই না, যেগুলো অন্তর্ভুক্ত হবে তার মধ্যে এইভাবে আমরা লিপিবদ্ধ করব। ক্লিয়ার? আমরা নেক্সট ক্লাসে অন্যান্য সৃজনশীলগুলো সলভ করব। তোমরা আল্লাহ হাফেজ, স্টে হোম, স্টে সেফ।